দর্শক আপনাদের স্বাগত আমাদের টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো। এখন ক্রেডিট ব্যুরো কোম্পানি করা যাবে। বাংলাদেশ ব্যাংক এই প্রথমবারের মতো বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো কোম্পানি করার অনুমোদন দিয়েছে এবং এ সংক্রান্ত একটি গাইডলাইন দিয়েছে। তো এই যে ক্রেডিট ব্যুরো, এটি কিভাবে কাজ করবে এবং বেসরকারি খাতে ক্রেডিট ব্যুরো হলে কি সুবিধা হবে, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমেই আসি যে এই ক্রেডিট ব্যুরোটা কি। আমরা সকলেই জানি, যারা লোন নিয়ে থাকি তাদের যখন আমরা লোন নেই তখন কিন্তু ব্যাংক একটি সিআইবি রিপোর্ট নেয় আমাদের, যে আমি কি কোথাও ডিফল্ট আছি কিনা। এই সিআইবি হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, সেটি বাংলাদেশ ব্যাংকের আন্ডারে রয়েছে। বাংলাদেশ ব্যাংক কি এটা পরিচালনা করে থাকে। তো এই ক্রেডিট ইনফরমেশন ব্যুরো মানে হলো আপনার পেমেন্ট বিহেভিয়ার বা লোন ডিফল্ট আছেন কিনা সেই বিষয়গুলো ব্যাংক যখন আপনাকে লোন দেয় তার আগে সিআইবি থেকে নিয়ে থাকে। তো এই সিআইবিটাই হলো এখন শুধুমাত্র, যেহেতু বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত হয়, এখন এইটা প্রাইভেট সেক্টরের কোম্পানিও এ ধরনের সিআইবি কোম্পানি তৈরি করতে পারে। সেই বিষয়ে প্রথমবারের মতো প্রাইভেট সেক্টরে এই অনুমোদনটা দেয়া হলো, সেই বিষয়ে আসলে গাইডলাইনটি করা হয়েছে। তো এই যে সিআইবিটি করা হবে বা এটাকে বলা হচ্ছে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। ক্রেডিট ব্যুরো হচ্ছে যে সেই কোম্পানি, যে কোম্পানিগুলো ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি ইনফরমেশন, সবগুলো ইনফরমেশন হলো আপনার লোন রিলেভেন্ট। আপনি আপনার পেমেন্ট বিহেভিয়ার, আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিসপত্র কিনেন বা মোবাইলে লেনদেন করেন এবং আপনি লোন নেন, লোন পেমেন্ট করেন, এই যে ক্রেডিট রিলেভেন্ট, লোন রিলেভেন্ট যত ইনফরমেশন আছে এবং আপনার যে পেমেন্ট বিহেভিয়ার সংক্রান্ত যেই ইনফরমেশনগুলো আছে, সেই ডেটাগুলো তারা কালেক্ট করে এগুলো আপনার একটা কম্প্রিহেন্সিভ একটা পোর্টফোলিও তৈরি করে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের। এটি হলো আসলে ক্রেডিট ব্যুরোর কাজ। তো এই ক্রেডিট ব্যুরো কেন দেয়া হলো? প্রথম বাংলাদেশ ব্যাংক বলছে যে ক্রেডিট ব্যুরো হলে যে সুবিধা হবে, ক্রেডিট ব্যুরোর কাজ হবে যে এই যে ইন্ডিভিজুয়ালদের ইনফরমেশনগুলো এখন সিআইবি যেভাবে কাজ করে, যে ব্যাংকগুলো তাদের কোনো ডিফল্ট আছে কিনা সেটি জাস্ট বাংলাদেশ ব্যাংকে জানিয়ে থাকে, সিআইবিতে রিপোর্ট করে থাকে। তো যখন কোনো লেন্ডার আপনাকে লোন দিয়ে থাকে তখন আপনি ডিফল্ট আছেন কি নাই সেটি শুধু জানতে পারে, কিন্তু আপনার পেমেন্ট বিহেভিয়ারটা কেমন বা আপনার উপরে অন্যান্য, যেমন আপনি যদি কোথাও কেনাকাটা করে থাকেন বা আপনি রেগুলার একজন ব্যবসায়ী, সেখানে যে আপনি কার্ড ইউজ করছেন সেইখানে আপনার ট্রানজেকশনটা কেমন, সেই বিহেভিয়ারগুলো কিন্তু থাকে না। সেই বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে কিন্তু একজন কাস্টমারের মানে তার ক্রেডিট ওর্দিনেস কতটুকু আছে সেটা নির্ধারণ করা যায়। তো সেই অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বলছে যে যখন এই ক্রেডিট অ্যাসেসমেন্টটা অনেক সহজ হবে, ক্রেডিট বিহেভিয়ারটা যখন খুব ট্রান্সপারেন্ট থাকবে এবং খুব ইজি অ্যাক্সেস থাকবে, তখন আমাদের ডিফল্ট লোনের রিস্কটা অনেক কমে যাবে। এটি একটি সুবিধা। আরেকটি সুবিধা যে যে বড়োয়ার বা যে বড়োয়ার, তার জন্য সুবিধা হলো তিনি তার ক্রেডিট বিহেভিয়ার যে স্কোরিং হচ্ছে, এই ক্রেডিট ব্যুরো কোম্পানিগুলো আপনার উপর স্কোর করতে পারবে। তারা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার পেমেন্ট বিহেভিয়ারগুলোকে বিশ্লেষণ করে একটি স্কোরিংও করতে পারবে। সেই স্কোরিংয়ের অবশ্যই একটি পদ্ধতি সেটি বাংলাদেশ ব্যাংক দিয়ে থাকবে, সেই পদ্ধতি অনুযায়ী তারা স্কোরিং করবে। তখন আপনি যখন দেখবেন যে আপনার ক্রেডিট বিহেভিয়ারে বা লোন পোর্টফোলিওর উপর অ্যাডভার্স ইম্প্যাক্ট আসছে কিনা বা এটা আপনার কন্ট্রোলের বাইরে যাচ্ছে কিনা, তখন সেটা আপনি দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি ম্যানেজ করতে পারবেন, ফলে আপনিও ডিফল্ট রিস্ক থেকে বেঁচে যাবেন। এটি হলো অন্যতম একটি কারণ। এবং আরেকটি কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট। আপনারা জানেন যে ব্যাংকগুলো কিন্তু ইন্টারেস্ট রেট এভারেজে করে। যখন দেশে ডিফল্ট লোন অনেক বেশি হাই থাকে, সেই বেসিসে যেই ব্যাংকের ডিফল্ট লোন অনেক বেশি, তার কস্ট অফ ফান্ড অনেক বেশি। তো সেই ব্যাংক হয়তো বেশি রেটে ইন্টারেস্ট লোন দিচ্ছে এবং সেটা সবার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু যখন
এই ক্রেডিট বিহেভিয়ার দেখে লোন দেওয়া হবে, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা অনেক কমে আসবে। কিভাবে? যেহেতু কাস্টমারের ক্রেডিট বিহেভিয়ারটা বা একটা কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও ব্যাংক পাচ্ছে, সেই ক্ষেত্রে যেই কাস্টমার অনেক রিস্কি হবে, যার ডিফল্ট লোন আছে বা যার ডিফল্ট হওয়ার হিস্ট্রি আছে, তাকে যখন তারা রিস্ক নেবে, সেই রিস্ক প্রিমিয়ামটা হাই হবে, তার জন্য লেন্ডিং রেটটা হাই হবে। এবং যার পেমেন্ট বিহেভিয়ার অনেক ভালো, তাদের এরকম কোনো হিস্ট্রি নাই যে তারা দেরিতে ইনস্টলমেন্ট দিয়েছে বা ডিফল্ট হয়েছে, তাদের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা কম হবে। এবং আরও একটি সুবিধা হলো যে যারা এখন পর্যন্ত লোন নেননি বা কখনোই লোন নেননি, বা ছোট ছোট আমরা দেখি ছোট ছোট মাইক্রো বিজনেস পিপল যারা, তারা হয়তো ব্যাংক তাদেরকে রিচই করতে পারে না বা জানেই না যে হয়তো একজন খুব ছোট ব্যবসায়ী আছেন যার পেমেন্ট বিহেভিয়ার অনেক ভালো, যিনি মোবাইলে ট্রানজ্যাকশন করেন, মোবাইলে লেনদেন করেন, হ্যাঁ, বা অন্য কোনো ইয়ের মাধ্যমে বিজনেস অর্গানাইজেশনের সঙ্গে তার রেগুলার ভালো পেমেন্ট আছে। এই পেমেন্ট বিহেভিয়ারগুলো দেখে নতুন বড়োয়ার কে রিচ করতে পারে ব্যাংকগুলো, এবং তাদের ক্ষেত্রে আরও কম রেটে তাদেরকে লোন দিতে পারবে। অর্থাৎ এই ক্রেডিট দেওয়ার যেই স্কোপ, সেটি আরও অনেক বেড়ে যাবে। তো এইগুলো হচ্ছে অন্যতম কারণ। এবার আসেন যে ক্রেডিট ব্যুরো কিভাবে গঠন করা হবে এবং কিভাবে অপারেট করবে। বাংলাদেশ ব্যাংক বলছে যে একটি ক্রেডিট ব্যুরো গঠন করতে হলে বা একটি কোম্পানি করতে হলে এটি অবশ্যই একটি লিমিটেড কোম্পানি হতে হবে, এবং এই কোম্পানিটি আপনার মিনিমাম 10 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল থাকতে হবে, যেটি বাংলাদেশ ব্যাংক বলছে। এবং এর সাথে যেটি থাকবে পেইড আপ ক্যাপিটালের সঙ্গে যে বিষয়গুলো থাকবে, যে কারা ইনভেস্টর হতে পারবে, এটা লোকাল ইনভেস্টরও হতে পারবে, আবার ফরেন ইনভেস্টররাও এখানে ক্রেডিট ব্যুরো গঠন করতে পারবে। এবং একটি ক্রেডিট ব্যুরো কোম্পানিতে 11 জনের বেশি ডিরেক্টর থাকতে পারবে না, প্রত্যেক ডিরেক্টরের 2%-এর বেশি শেয়ার থাকতে পারবে না, এবং যে এই যে ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর হবে, যে বোর্ডটি হবে, সেটার কমপক্ষে 2 জন ডিরেক্টরের 10 বছরের ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কমপক্ষে 2 জন ডিরেক্টরের টেকনোলজি বেসড নলেজ থাকতে হবে। এটা যে ম্যানেজমেন্ট হবে, সেই ম্যানেজমেন্টে তারা বলছে যে চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার এবং অ্যাডমিনিস্ট্রেটর, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, এই পোস্টগুলোর জন্য তারা বলছে যে কমপক্ষে 5 বছরের রিলেভেন্ট ব্যাংকিং এক্সপিরিয়েন্স অথবা ইলেকট্রনিক মানি বা ফিনটেক সার্ভিস এসবের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং আপনি যদি একটি ক্রেডিট ব্যুরো কোম্পানি গঠন করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স নিতে হবে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফি, এটাকে তারা বলছে নন রিফান্ডেবল, 5 লাখ টাকা আপনার অ্যাপ্লিকেশন ফি লাগবে। তো এইভাবে একটি কোম্পানি গঠন করা যাবে। এরপর আসি আমরা যে এই কোম্পানিটি আসলে কিভাবে বা কাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে পারবে। সেটি হচ্ছে যে বিভিন্ন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, মর্টগেজ ফাইন্যান্স কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি। আপনি জানেন ইন্স্যুরেন্স কোম্পানিও থেকে আপনি যে রেগুলার প্রিমিয়াম দিচ্ছেন, কিভাবে আপনি ইন্স্যুরেন্সের পেমেন্টগুলো করছেন, ইন্স্যুরেন্স থেকে আপনি ডিপোজিট প্রোডাক্ট নিতে পারেন, ইন্স্যুরেন্স থেকে আপনি লোন প্রোডাক্ট নিতে পারেন, সেখানেও আপনার পেমেন্ট বিহেভিয়ার পাওয়া যায়। সে কারণে ইন্স্যুরেন্স কোম্পানি, তারপরে বিভিন্ন যে স্মল ক্রেডিট, মাইক্রো ক্রেডিট যারা দিয়ে থাকে, সেসব মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, কোর্ট থেকেও এই ইনফরমেশনগুলো তারা কালেক্ট করতে পারে ক্রেডিট ব্যুরো। এরপর সাপ্লায়ার অফ গুডস অ্যান্ড প্রোভাইডার, যারা ব্যবসা করে থাকে বিভিন্ন ধরনের, তারাও বিভিন্ন ধরনের বাকিতে কিন্তু পেমেন্ট গুডস দিয়ে থাকে বা পণ্য দিয়ে থাকে। তো আপনি বাকিতে নিচ্ছেন, কিন্তু তাদের ওখানে রেকর্ড থাকে যে কোন বড়োয়ার বা কোন ব্যবসায়ী রেগুলার বাকি নিয়ে আবার টাকা ফেরত দিচ্ছে। এরপর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, এমএফএসগুলোতে অনেক বেশি ডেটা, অনেক ধরনের ভ্যারাইটিস ডেটা পাওয়া যাবে,
যে আপনি আমরা মোবাইলের লোন নিয়ে থাকি, মোবাইলে ডিপোজিট রাখি, মোবাইলে বিভিন্ন ধরনের পেমেন্ট করে থাকি, সেগুলো থেকে আমাদের পেমেন্ট বিহেভিয়ার এবং আমাদের কি ধরনের পেমেন্ট, আমরা কি ধরনের জিনিস কেনাকাটা করি মোবাইল পেমেন্টের মাধ্যমে, সেগুলো থেকে পাওয়া যাবে। টেলিকমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার, ইউটিলিটি কোম্পানিজ, এইসব থেকে, এছাড়াও আদার যেসব কোম্পানি আছে যারা ক্রেডিট রিলেভেন্ট ইনফরমেশন সংগ্রহ করে থাকে, তাদের কাছ থেকে এই ক্রেডিট ব্যুরো কোম্পানি যারা প্রতিষ্ঠা করবেন, এই ক্রেডিট ব্যুরো এদের কাছ থেকে ডেটাগুলো কালেক্ট করতে পারবে। এই ক্রেডিট ব্যুরো যারা কোম্পানি গঠন করবে তারা বিভিন্ন ব্যাংক এবং এই ধরনের যে ডেটা সোর্স প্রতিষ্ঠানগুলো আছে তাদের সঙ্গে এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্টে যেতে হবে। এবং ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল কোম্পানি এরা কিন্তু বাধ্য থাকবে কোনো না কোনো ক্রেডিট ব্যুরোর সঙ্গে তাদের একটা এগ্রিমেন্ট থাকতে হবে ডেটা শেয়ারিংয়ের জন্য। এবং যেই ক্রেডিট ব্যুরো কোম্পানিগুলো থাকবে প্রাইভেট সেক্টরে, তাদের একে অপরের সঙ্গে এগ্রিমেন্ট থাকবে ডেটা শেয়ারিংয়ের জন্য। এবার আসেন যে এই যে ক্রেডিট ব্যুরো কোম্পানিগুলো গঠন করা হবে, তারা যে আপনার আমার ডেটাগুলো কালেক্ট করছে, সেই ডেটাগুলো যেটা হবে যে এটা ভুল ডেটাও হতে পারে, যে ডেটা প্রোভাইডার তারা ভুল ডেটা দিয়ে থাকতে পারে। সেই ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল তিনি এই ক্রেডিট ব্যুরোকে ইনফর্ম করতে পারেন, তাদের যদি কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে সেটা কারেকশন করে দিতে পারেন। এবং ক্রেডিট ব্যুরো প্রতি মাসেই এই ডেটাগুলো আপডেট করে থাকবে। এবং এই ডেটাগুলো থেকেই আসলে এই যে লেন্ডার যারা, তারা এই ক্রেডিট ব্যুরোগুলোর কাছ থেকে তারা ইনফরমেশন নিয়ে, ডেটা প্রোফাইল নিয়ে এবং ডেটা স্কোরিং দেখে তারা লেন্ডিং করে থাকবেন এবং লেন্ডিং অ্যাসেসমেন্ট করে থাকবেন। এবার আমরা আসি যে ক্রেডিট ব্যুরো এবং ক্রেডিট রেটিং এজেন্সি এটা কি সেম কিনা, এটি নিয়ে মানুষের কনফিউশন হতে পারে। ক্রেডিট ব্যুরো সম্পূর্ণ ডিফারেন্টভাবে কাজ করবে, ক্রেডিট রেটিং এজেন্সি অন্যভাবে কাজ করে। ক্রেডিট ব্যুরো যেটা কাজ করবে সেটি হলো ইন্ডিভিজুয়ালের ক্রেডিট রিলেভেন্ট তার পেমেন্ট হিস্ট্রির একটি কম্প্রিহেন্সিভ পোর্টফোলিও তৈরি করবে। তাকে আসলে লোন দেওয়া যায় কি যায় না, তাকে কিভাবে প্রাইসিং করা যেতে পারে তার পেমেন্ট বিহেভিয়ারের উপরে। আর ক্রেডিট রেটিং এজেন্সি যারা, তারা কাজ করছে যে কোনো একটি ইনস্টিটিউশন বা এন্টিটি তার বিভিন্ন রেভিনিউ, তারপর প্রফিট, তার বিজনেস হিস্ট্রি, সেটার উপর ডিপেন্ড করে তার আসলে ক্রেডিট ফেরত দেওয়ার ক্যাপাসিটি কতটুকু আছে সেইটার উপর রেটিং করে থাকে। যেমন আপনারা জানেন যে মুডিজের বিভিন্ন রেটিং নিয়ে থাকে বিভিন্ন ব্যাংকগুলো, মুডিজ গ্লোবাল রেটিং এজেন্সি, কিন্তু আমাদের লোকাল রেটিং এজেন্সিও আছে যে কোন ব্যাংকের ক্যাপাসিটি কতটুকু ভালো, কোন ব্যাংকের স্ট্রেংথ কতটা ভালো, সেই অনুযায়ী আসলে ডিপোজিটাররা সেখানে টাকা রাখে, এই ধরনের। তো রেটিং এজেন্সি এবং ক্রেডিট ব্যুরোর মধ্যে তফাৎ এরকম। তো এটা হলো অন্যান্য দেশের প্র্যাকটিস কি, আমরা এটা দেখেছি যে পৃথিবীর সকল দেশেই মোটামুটি, বাংলাদেশে আমরা দেখতে পাই যে প্রথমবারের মতো আমরা প্রাইভেট সেক্টরে এই ক্রেডিট ব্যুরো গঠন করা, এটি ওপেন করে দেওয়া হলো। এছাড়া আমরা যদি অন্যান্য দেশে দেখি যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট ব্যুরো কিভাবে কাজ করে, সেখানে আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন অস্ট্রেলিয়া, হংকং, জাপান, তাইওয়ান, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, এসব দেশের যে ক্রেডিট ইনফরমেশন, ইন্ডিভিজুয়ালের ক্রেডিট ইনফরমেশন, সেটা 100%ই প্রাইভেট সেক্টরের এইসব ক্রেডিট ব্যুরো কোম্পানির মাধ্যমে কাভার করা হয়ে থাকে। এছাড়া আমরা যদি পাকিস্তানে দেখি বা ইন্ডিয়াতে দেখি, এখানেও 60-70% যে ক্রেডিট ইনফরমেশন সেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট ব্যুরো তাদের মাধ্যমে হয়ে থাকে। তো এভাবেই আসলে ক্রেডিট ব্যুরো এখন কাজ করতে পারবে, ফলে যেটাতে বড়োয়ার এবং লেন্ডার উভয় পক্ষের জন্যই সুবিধা হবে এবং লোন যে অ্যাপ্রুভাল করা সেটা আরও অনেক ইজি হবে এবং কুইক হবে। কারণ এখন যেমন শুধু একটি মাত্র সংস্থা থেকে আমরা সিআইবি পেয়ে থাকি, শুধু ডিফল্ট হয়েছে কি হয়নি, কিন্তু যখন আমাদের এই ডেটাগুলো অ্যাভেলেবেল থাকবে, আরও অনেক কোম্পানি থাকবে এবং আমরা পেমেন্ট বিহেভিয়ার খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো, তখন খুব সহজেই লোন পাওয়া যাবে এবং খুব অল্প সময়েই এই লোন প্রসেসটা সম্পন্ন করা যাবে। তো এভাবেই আসলে আমরা প্রাইভেট সেক্টর ক্রেডিট ব্যুরো থেকে সুবিধাগুলো নিতে পারবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।